ডক্টর মুজাহিদ, আমরা কিন্তু প্রত্যেকটা টিভি চ্যানেলে আজকে শিরোনামে জুলাইটা রেখেছি কিন্তু, এবং এক বা একাধিক প্রতিবেদনও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছিল। আমি একটু যেমন হচ্ছে আপনার কাছে আসতে চাই। ধরুন আমরা গেল 15 বছর 71-এর চেতনা এই শব্দটা এত বেশি শুনেছি যে চেতনা শব্দটা নিয়ে ট্রল করা শুরু করতো মানুষ। 71-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের বলা যেতে পারে বাংলাদেশ শব্দটা উচ্চারণের একটা কারণ। এটা একটা মহান মুক্তিযুদ্ধ, গৌরবময় ইতিহাস অর্জনের জন্য এভিডেন্স। কিন্তু মুশকিল হচ্ছে সেটা নিয়ে আমরা ব্যবসা হতে দেখেছি, যত ধরনের ব্যবসা সম্ভব। অনেকেই আশঙ্কা বোধ করছেন যে জুলাই চেতনা হিসেবে থাকবে নাকি জুলাইও ব্যবসা হয়ে যাবে। আপনি ফিল করেন কিনা এখন? ধন্যবাদ আপনাকে। আমি আপনার পয়েন্টে যাওয়ার আগে আপনার শিরোনামে আগামীকালকে থেকে এইচএসসি পরীক্ষা শুরু। আমি এইচএসসি পরীক্ষা যারা পরীক্ষা অংশগ্রহণকারী সবাইকে সবার শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমরা বিগত দিনে আপনি যথার্থই বলেছেন, আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করেছে 71। দেখেন 71 আমাদের অস্তিত্ব, এটা আমাদের 71 সালে একটা মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে এই জাতির জন্ম হয়েছে। এটা আমাদেরকে ধারণ করতে হবে। কিন্তু এই যে মুখে মানে ওই যে একই রেকর্ড বারবার বাজানো, এই যে দেখেন ওই যে 7ই মার্চের ভাষণ, মানে কান ঝালাপালা করে ফেলা, জাতির পিতার স্বপ্ন ওই মুখে ফেনা তুলে ফেলা, মানুষ এগুলো আসলে পছন্দ করে না। আপনি যার যার অবদান, এই দেশবাসী তো জানে কার কি অবদান। সুতরাং মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধকে আমাদের ধারণ করতে হবে। এটা চেতনা ফেরি করার বিষয় না। আমি কিন্তু সংসদেও বলেছি, তেমনি জুলাইকেও ধারণ করার বিষয়, চেতনা ফেরি করার বিষয় না, বিক্রি করার বিষয় না। আমাদের আসলে দুটো মানে 71কে জুলাই দিয়ে 71 মুছে ফেলার বিষয় না। আমাদের বুঝতে হবে যে মানে 71কেও আমাদের অস্তিত্ব, জুলাই আমাদের স্পিরিট। এই জুলাইয়ের স্পিরিটটা ধারণ করতে হবে। 71 আমাদের সেটা মননে মগজে রাখতে হবে। তো আমি চাই যে প্রত্যাশা নিয়ে মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এই জাতির জন্ম হয়েছিল, এবং যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছে আমাদের চোখের সামনে, আমাদের সব শ্রেণী পেশার মানুষ। জুলাই নিয়ে ব্যবসা করার কোনো প্রচেষ্টা আপনার চোখে পড়েছে কি? দেখেন, মানে বাংলাদেশে হয় কি, দেখেন মানে মানুষ কিন্তু আসলে মানে আমরা মানে কোনো একটা জিনিস পাইলে ওই জিনিসটা মানে আমরা খুব ধরে রাখতে পারি না। ওইটার মর্যাদা, সম্মান বা আমরা কিন্তু অনেক সময় ধরে রাখতে পারি না, এটাকে খুব হালকা করে ফেলি। হ্যাঁ, একই রেকর্ড বারবার বাজানো কিন্তু জিনিসটা হালকা হয়। একটা কথা যদি আপনি 5 বার বলেন না, তখন হলো। কিন্তু জুলাই, এই যে আজকে, এইটা আমি আতিক মুজাহিদের সাথে একমত যে মেইন স্ট্রিম যে মিডিয়াগুলোতে জুলাইকে, সেটা যে বিশ্বকাপ ফুটবলের কারণ কিনা জানি না, এটাকে সচেতনভাবে নাকি আসলে বিশ্বকাপ ফুটবলের কারণে হয়েছে, জুলাই অভ্যুত্থানটিকে আমি মনে করি যে আজকে লিড নিউজ সকল মেইন স্ট্রিম মিডিয়া হওয়া উচিত ছিল। এটা আমি পার্সোনালি মনে করি। কেন হয়নি, কি ধারণা পোষণ করেন সেটা আমি জানি না। আপনারা সমাজের দর্পণ, সংবাদ মাধ্যম কেউ কেউ করেছেন, কিন্তু অনেকে সেভাবে করেন নাই। আমি আশা করব যে সামনে মানে 5ই আগস্টের মধ্যে অবশ্যই এটা মানে লিড নিউজ হবে। কারণ হলো, আচ্ছা, আপনাকে ছোট্ট কিছু তথ্য দিয়ে রাখি। যেমন আমরা 71 টেলিভিশনের ক্ষেত্রে যেটা করে থাকি, প্রতিদিন 3 থেকে 4 মিনিট শুধুমাত্র ডকুমেন্টারি আমরা প্রচার করি, যে জুলাই এই তারিখে আসলে কি হয়েছিল, পরের তারিখে আসলে কি ঘটেছিল। যাই হোক, দ্যাট ইজ পজিটিভ। তবে একটু আপনার সাথে আমি যোগ করি, এটা আপনারা এখন করছেন, কিন্তু আপনারা কিন্তু সেই যখন জুলাই বিপ্লবটা ঘটে, যখন সেই জুলাই আগস্টে কিন্তু পারেন নাই। কারণ হলো আমি এখন আপনারা যে বলতে পারছেন বা আপনারা যে সেটা প্রচার করতে পারছেন, সেটাও কিন্তু এটা এই জুলাই অভ্যুত্থানের অর্জন। এটা এই সরকারকে আপনাকে সাধুবাদ দিতেই হবে যে আপনি এখন আপনার কথাগুলি বলতে পারছেন, লিখতে পারছেন, আপনার মিডিয়া প্রকাশ করতে পারছেন। কিন্তু এটাও তো বলা হচ্ছে যে সরকার আসলে লেজিটিমেসির 50% বাদ করে দিয়েছে প্রথম দিন। না, এটা কারো দৃষ্টি মানে এখন এটা মানে এটা বিরোধী দলের কারো বক্তব্য, জনগণের বিরোধী দল এটা ভুল বার্তা পাচ্ছে। মানে আমি মনে করি যে দেখেন, আমরা তো বলেছি যে জুলাইকে দেখেন, এই জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাদের সমান ভাতা, এটা কিন্তু সংসদে আলোচনা হয়েছে যে মুক্তিযুদ্ধের সাথে জুলাই তুলনা চলে না। তারপরে সেটা ভাতা এবং যারা পঙ্গু হয়েছে তাদের চিকিৎসা এবং তাদের জন্য আলাদা ফান্ড এই বাজেটে রাখা হয়েছে।
জুলাইকে মানে আমরা কিন্তু মানে মনে প্রাণে ধারণ করি, এটা মানে একদম একদম। আমি আসলে জুলাই যে আহতদের কথা বললেন, আহত নিহত সবার প্রতি এবং শ্রদ্ধা। আমি এটা নিয়ে আলাদা আমি করে 10 সেকেন্ড আপনার সাথে যোগ করি। মাননীয় প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সাথে প্রতি বছরই মানে উনি একটি বিএনপির পক্ষ থেকে একটি বড় প্রোগ্রাম হয়, এইবারও হবে। আর গতকালকে আমি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিলাম, সেখানে সেই প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়েছে এবং উনি প্রধান অতিথি হিসেবে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চমৎকার। মানে এইগুলো এবং মাসব্যাপী কর্মসূচি বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে, মাসব্যাপী কর্মসূচি। হ্যাঁ, ছাত্রদল ইতিমধ্যে গতকালকে রাত্রে 11টায় শহীদ মিনারে কর্মসূচি পালন করেছেন। আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সেটাতে প্রধান অতিথি ছিলেন। এরকম কর্মসূচি ধারাবাহিক অনেকগুলি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি গঠন সেগুলি কাজ করছে। জুলাই নিয়ে আমরা সিরিজ প্রোগ্রাম হবে। একদম, এটা এই জন্য অগ্রিম শুভকামনা, এবং এটা হওয়ার প্রয়োজন। কারণ কি কি ঘটেছিল সেই জিনিসগুলো যত বেশি স্মরণ থাকবে, তত বেশি জুলাইয়ের ঐক্যটা থাকবে। ডক্টর আতিক বুঝাই কয়েকটা কারণ আসলে প্রশ্নটা করা, যেমন যখন জুলাইয়ের ওই উত্তাল সময়টাতে ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম এখানে ছোট ছোট কিশোরীরাও আছে, কিশোররা আছে, মেয়েরা রক্তাক্ত হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক মিলেমিশে একাকার আর কি। এরপর আমরা দেখতে পেলাম যে ব্যানারে হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর আমরা দেখতে পেলাম যে সেই কমিটি পর্যন্ত বিলুপ্ত করে দিতে হলো বিতর্কের কারণে। বিভিন্ন জায়গায় মব হতে আমরা দেখলাম, অনেকে গিয়ে বললো আমরা জুলাই যোদ্ধা। একটা পর্যায়ে বিরক্ত হয়ে সেন্ট্রালে যারা ছিলেন, হাসরত আব্দুল্লাহ বা সার্জিস আলম, তারাও বলে দিচ্ছিল যে আমরা কেউ চাঁদাবাজি কিন্তু করবো না, কেউ যেহেতু বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে 1 টাকা দিয়েও সাহায্য করবে না, আপনাদের স্ট্যাটাস দিতে হয়েছে। তার মানে আপনার মনে হয় কিনা তখন থেকেই একটা গোষ্ঠী আপনাদের মধ্যে থেকেই ব্যবসা করার চেষ্টা করেছিল, যে কারণে আপনাদের মতো সেন্ট্রালে যারা ছিলেন তাদেরকে বলতে বাধ্য হয়েছে তোমরা এটা করতে পারো না বা আপনারা বিভ্রান্ত হবেন না? ধন্যবাদ। এটা টু বি অনেস্ট, ইভেন উনি এমপি আছে, ওনার নাম ভাঙে, ওনার নেতাকর্মীরা অনেক জায়গায় প্রভাব খাটায় না, ইটস ভেরি ন্যাচারাল। বাংলাদেশের মানুষের আমাদের মোরাল স্ট্যান্ডার্ড ওই লেভেলের নাই। অনেক বড় ঘটনা, এটা কি আর এসব সুযোগ পাইলেই তখন মানুষ তার অপব্যবহার করা শুরু করে। আর একটা শ্রেণীর মানুষ থাকে এরকম, ভাই আসেন, আপনি যেহেতু পাওয়ারফুল আছেন, এখনও কিন্তু অফার করে, এখানে আসলে কিন্তু আপনার নামকে এটা করতে পারবেন, ওইটা করতে পারবেন। নানা রকম গোষ্ঠী কিন্তু সিন্ডিকেট করে থাকে। তাদের ইন্টেনশনটা, তাদের ব্যবসা ঠিক রাখার জন্য তারা আপনাকে ইউজ করবে, কখনো মিডিয়াকে ইউজ করবে, কখনো জুলাইকে ইউজ করবে, কখনো জুলাই নেতাদেরকে ইউজ করবে। এবং সমন্বয়কদের ব্যাপারে আপনারা যে নিউজ করেছেন দেখবেন অনেক জায়গায় এরকম কিন্তু অনেক ইস্যু ঘটেছে। পরে কিন্তু বাধ্য হয়ে আমরা কিন্তু এটাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসছি, এবং অনেকে ডিসঅর্গানাইজও ছিল। কিন্তু জুলাইয়ের বিগিনিং আপনি বলতে পারবেন যে খুবই মানে একদম খুবই সেরকম অর্গানাইজ ছিল। 158 জন সমন্বয়ক ছিল, তাদের নেতৃত্বে একটা ফোরাম ছিল, বিভিন্ন দল, তারা ওটার সাথে লিয়েজু করতো, তারা ডিরেক্টলি সামনে আসতো না। অনেক বিশাল বিক্রম, আপনার আস্তে আস্তে সামনে আসবে ইতিহাসগুলো, অনেকে বলতে পারেন না কীভাবে এই জিনিসগুলো কোঅর্ডিনেট ওয়েতে মুভ করছে। তো সেই বিষয়গুলো তো ডেফিনেটলি, কিন্তু এইসব বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। যে কেউ ভাই, কোনো অন্যায় তো অন্যায়, এটাকে আপনি জুলাইয়ের নামে করেন আর 71-এর নামে করেন, অন্যায় ইজ অন্যায়। এইটা যদি না বুঝে তাহলে তো রাজনীতি করে বা করে লাভ নেই। জুলাইয়ের সাথে 71-এর চেতনার ব্যবসাটা আমি একটু বুঝি। চেতনা বলতে আসলে কী বোঝায়? চেতনা সবারই আছে। কেন চেতনা? স্পিরিট নাকি? তাহলে আমি বলি মুসলিম স্পিরিট আমার কাছে আছে, মানে কি? তাহলে আমি আল্লাহকে ভয় পাই। তাহলে আমি একটা খারাপ কাজ করতে মনে করি, এই আল্লাহ কিন্তু দেখতেছে, অবজার্ভিং মি, দিস কল স্পিরিট, রাইট? তো জুলাই আমাদের কি বলছে? জুলাই বলছে যে ইনক্লুসিভ বাংলাদেশ, সবাইকে নিয়ে মুভ করো, জাস্টিস, বৈষম্য থাকবে না, সবার ভিতরে সাম্য আসবে। ইটস ভেরি গুড, নাইস। দেখেন সব জায়গায় কিন্তু বলে তো এটা তোর বাপদাতার দেশ না, তুমি রাজাকার বলে বাইসে যাবে, এরকম না। সবাইকে কোয়েশ্চেন করা যে ইস্যুটা, যে রাষ্ট্রটাকে জনগণের কাছে নিয়ে যাওয়ার যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটাই তো জনগণের পাওয়া, জনগণের হাতে তুলে দেওয়া। আপনি স্বৈরাচারে টিকে থাকতে পারবেন না, এই যে একটা বার্তা দেওয়া, এইটা তো জুলাই নাকি? একদম। তো এইটা কি আবার ব্যবসা করার কি আছে? এইটা আমি বলি, এখন আসেন ব্যবসা কোনটা আমি বলি, এই জুলাইয়ের নাম করে চাঁদাবাজি করা, জুলাইয়ের নামে যেটা আমরা দেখতাম যে 7ই মার্চের ভাষণের দিন আগামীকাল মাংস বিতরণ খাওয়া হবে, গরুর জবাই হবে, বিভিন্ন জায়গা থেকে টাকা উঠে তো ছাত্রলীগের লোকজন আর কি। এইটা হলো নাম, এটা স্বাধীনতা। আমি আপনাকে একটু ছোট করে যে আপনি বলবেন, আপনি একটু পরিষ্কার করি, ব্যবসা বলতে শুধু একটা টাকা বোঝাচ্ছে না, ক্রেডিটও বোঝানো হচ্ছে যে আমরাই প্রকৃত জুলাই যোদ্ধা, আমরাই মাঠে ছিলাম। ক্রেডিটটা আমি আপনারা বলি, এই জিনিসটা কিন্তু পলিটিশিয়ানরা আপনারা যেভাবে দেখেন, প্রতিটা পলিটিশিয়ান ক্রেডিট নিতে হবে, নাহলে তো রাজনীতি থাকবে না। উনি একটু আগে কিন্তু বললো আমার এলাকার পাগলা উপজেলাকে চেঞ্জ করে আমরা কি করছেন ভাই, দক্ষিণ গফরগাঁও। উনি কিন্তু সব জায়গায় বক্তৃতা বলবেন, আমি কিন্তু এটা চেঞ্জ করেছি। কেন ভাই? পলিটিক্সে ক্রেডিট থাকে, এবং পলিটিশিয়ানরা মসজিদ উদ্বোধন করে ক্রেডিট নেয়। জনগণের কাজ করলেও এটা কারণ হচ্ছে, আমি আপনাকে যদি বলি, আপনি মোরালিটির আন্ডারস্ট্যান্ডিং আসেন, আমি ডিসকাশনে যাইতে পারি। মোরালিটির নেচার হচ্ছে নিজেকে হাইড করা, পলিটিক্সের নেচার হচ্ছে নিজেকে ওপেন করা।
টু ডিফারেন্ট জিনিস, দুইটাকে একসাথে করতে হলে গেটার এখানে যে ছোট একটা কোটেশন দিই, ধরুন যখন আমরা দেখলাম যে জামাতে ইসলামীর বিরুদ্ধে এনসিপি খুব সোচ্চার যে এখনই দলটাকে বিশ্বাস করা যায় না ইত্যাদি অনেক কিছু, জামাতে ইসলামের পক্ষ থেকেও বলা হচ্ছিল বাপের আগে চলো না ইত্যাদি। এরপর হঠাৎ করে দেখা গেল এক হয়ে গেল জামাতে ইসলামী এনসিপি, 11টা দল হলো, তখন বলা হচ্ছিল জুলাইয়ের পক্ষের শক্তিগুলো আমরা এক হলাম। তাহলে বিএনপি কি বিপক্ষের শক্তি জুলাই? পক্ষে বিপক্ষে না, বাস্তবায়নের স্ট্র্যাটেজি একটা খেয়াল করে। জুলাইকে আপনি মনে করেন বিএনপির নেতৃবৃন্দের ব্যাপারে তো ওনারা নেতারাই বলছে যে অনেকে প্যাকেট ছিল অন্য দলের কাছে, এখানে আওয়ামী লীগ চালাইছে এরকম কথা আমরা শুনেছি। বরং বিএনপির ওই দেশপ্রেমিক অংশটা যারা প্রো ইন্ডিয়ানের সাথে কোনো কম্প্রোমাইজ করে না, তারাই আন্দোলনে ছিল। আমি যদি বলি সেই অংশটা হয়তো পথ পায় নাই, কিন্তু তারা বিএনপিকে বাংলাদেশকে ধারণ করে, জাতীয়তাবাদকে ধারণ করে। এই জাতীয়তাবাদ যারা বাংলাদেশ অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনিকে তারা দেখতে পারে না, হেজিমনিক পাওয়ার এবং ফেসিজমকে দেখতে পারে না, তারা কম্প্রোমাইজে বিশ্বাস করে না, তারা আমরা একসাথে মিলে সবাই মিলে আন্দোলন করছি। এখন হয়তো আরো সুযোগ সুবিধার লোক আসছে, তারা তো এটাকে অন্যভাবে পোর্ট্রে করবে। এই জিনিসগুলোকে আমাদের খেয়াল করতে হবে। সেকেন্ড আসেন, আমি যেটা জায়গায় আসছিলাম 71 ইস্যুটা হলো, দেখবেন বলছে কি এই বিএনপি জামাত সাধারণ মানুষকে বলা হয়েছে তোমরা স্বাধীনতার বিপক্ষের শক্তি, স্ট্রেট। আর এই ব্যবসাটা কোনভাবে করছে, আমরা আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি। দ্যাট ওয়াজ দ্য ডিভিশন। তার মানে বাংলাদেশকে ডিভিশন করে রাখা হয়েছে, যেটা ন্যাশন হিসেবে আমরা ফেল করছি। কোনোভাবে ন্যাশনের কিছু ন্যাশনাল ইন্টারেস্টে কোনো ডিভিশন হইতে হয় না। আমরা যদি এখন কোনো বাংলাদেশের ব্যাপারে আমরা কেন অ্যাপ্রিসিয়েট করলাম, থ্যাংক ইউ দিলাম প্রাইম মিনিস্টারকে, বলেন তো কারণটা কি? উনি বাংলাদেশকে একটা ফরেন পলিসি স্বাধীনভাবে নেওয়ার ক্ষেত্রে হেল্প করতে চেষ্টা করতেছে। এই জন্য আমরা বলছি যে ন্যাশনাল স্বার্থে বিরোধী দল আমরা উইল সাপোর্ট প্রাইম মিনিস্টার। বুঝতে পারছি ইন্টারনালি কিন্তু আমরা বিরোধিতা করতেছি অনেক বিষয়, কিন্তু ন্যাশনাল ইস্যুতে আপনার যখন জ্বালানি ইস্যুতে আছে, ন্যাশনাল ইস্যু, নট দ্য পলিটিক্যাল ইস্যুস, নট দ্য পার্টিসান ইস্যুস, সেইগুলোতে কিন্তু বিরোধী দল আমরা কি করবো, আমরা সেই জায়গায় স্ট্যান্ড নিব, ন্যাশনাল ইস্যুতে আমরা ইউনাইটেড থাকবো। এই জায়গাটা ছিল ডিভিশন, আপনি আমার পক্ষের শক্তি নাহলে বিপক্ষের শক্তি। জুলাই এসে বললো কি, জুলাই বললো ইনক্লুসিভ বাংলাদেশ। আপনি দেখেন একসাথে দোয়া পড়তেছে, যে যার মতো মোমবাতি জ্বালাইতেছে, কেউ ফুল দিতেছে, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশ যে একটি ইউনাইটেড নেশন বলতে যেটা বোঝায়, সেটাকে আমরা জুলাই অভ্যুত্থানে ফিরে পাইলাম। এখন কিন্তু সবাই ধারণ করে, আমরা বলতেছি যে জুলাই ধারণ করলাম, কিন্তু বাস্তবায়নটা কোনভাবে করবেন, এটাই তো ইস্যু। জুলাই কোশ্চেন নিয়ে কারো সমস্যা নেই, সেটা বাস্তবায়ন ইস্যু নিয়ে। বাস্তবায়ন ইস্যু দুইভাবে আমরা মনে করতেছি, জনগণ যেটা চাইতেছে যে ইনস্টিটিউশনগুলোকে রিফর্ম করে দেওয়া, এটাই তো ইস্যু। কেন রিফর্ম করা দরকার? কারণ এই ভাঙাচুরা প্রতিষ্ঠান দিয়ে আপনি জাস্টিস পাবেন না। এই ভাঙাচুরা প্রতিষ্ঠান দিয়ে আপনি এই যে এনভিআর এর কথা বলতেছেন, ঠিকই তো এনভিআর এর যেটা প্রস্তাবনা ছিল দুইটাকে সেপারেট করা, ওই সময় বিএনপি বিরোধিতা করলো, এখন এসে আবার করলে সেপারেট করবো। মানে বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠানটা ভঙ্গুর, একই ব্যক্তি পলিসি দিবে, একই ব্যক্তি টাকা তুলবে, তাহলে আপনি বিচার করবেন, আপনি টাকা তুলবেন নাকি? হয় নাকি? আমি আরেকটা বলবো, আপনি একটু দ্রুত শেষ করবেন এটা। জি আচ্ছা, মানে কেন 71 বনাম 24 এই শব্দটা কেন এসেছে জানেন? মানে আমরা ওই পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার যখন তৈরি হলো, তখন নানামুখী আন্দোলন আমরা দেখতে পাচ্ছিলাম, এবং তখন ইন্টেনশনালি আমরা দেখলাম যে 47 নিয়ে কথা হচ্ছে, তারপর আমরা 24-এ চলে আসছি, মাঝখানে 71 নিয়ে খুব একটা আলাপ হচ্ছে না। বাংলাদেশ 2.0 বলে একটা টার্মও আমরা শুনে ফেললাম। আপনার মনে হয় কিনা, হয়তো আপনারা যারা ইতিহাস জানেন, রাজনীতি করেন, চর্চা করেন, আপনাদের দৃষ্টিভঙ্গি আলাদা, কিন্তু যারা হঠাৎ করে জুড়ে এসেছিল তারা তো তাদের মতো করে ফায়দা নেওয়া জুড়ে একটা টার্ম উচ্চারণ করে দাবি নিয়ে রাস্তায় বসে পড়লো। এগুলো আসলে 71-এর বিপরীতে জুলাইকে দাঁড় করিয়েছে। এটা বিপরীত হয় না, আমি তো বলি 71-এর আপনি যদি পড়েন, 71-এর ঘোষণাপত্র ছিল 17 এপ্রিল, কি কি লেখা ছিল? মুজিবনগর সরকার যেটা বলি আমরা, মেহেরপুরে যে সরকার ছিল, 3টা জিনিস ছিল: সাম্য, মানবিক মর্যাদা এবং সোশ্যাল কি বলে সামাজিক ন্যায় বিচার। দিস আর দ্য 3 ফান্ডামেন্টালস টু প্রক্লেম দ্যাট বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করতে 3টা জিনিসের ভিত্তিতে। এইটাই তো স্বাধীনতা চেতনা হওয়ার কর। আপনি আমাকে বলেন, এইটা হওয়ার পরে বাংলাদেশের কনস্টিটিউশন 72 সালে হয়েছে, আপনি আমাকে বুঝান তো এই 72 সালে কনস্টিটিউশনে এই 3টা জিনিসের ভিত্তিতে হয়েছে? রিয়েলিটি তো আমরা কখনোই সেটা দেখিনি। যে সংবিধানের কথা বলছেন, বাংলাদেশের সংবিধানের ফান্ডামেন্টালস কয়টা? 4টা। কি কি আছে বলেন তো? এটা মুজিববাদ বলা হয়। গুগল করেন মুজিববাদ মানে এইটা। 1 নম্বর বাঙালি ন্যাশনালিজম, বাঙালি জাতিবাদ। আর বাংলা জাতি বলতে বাঙালি যেখানে আছে সব মিলে একটা, এবার বাংলা ওপার বাংলা মিলে। আর জিয়াউর রহমান আছে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের মানুষ যারা আছে এইটার মেজরিটির ভিত্তিতে। আমরা তো জিওগ্রাফিক্যাল ইনক্লুসিভ খেয়াল করেন এটাতে। তাহলে বাঙালি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ। জিয়াউর রহমান আসি করছে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, অলরেডি লাগাই হয়েছে সংসদের ভিতর। তার মানে এখানকার মানুষ ধর্ম নিরপেক্ষ না, ধর্ম বিশ্বাস করে, আবার ধর্ম অন্ধ না। খেয়াল করেন এই বিষয় টার্মিনোলজিগুলো। ধর্ম যখন সেকুলারিজম বলবেন, তখন আপনার এখানে কন্ট্রাডিকশন হবে। অনেক ধর্মীয় প্রতিষ্ঠানকে আপনি কটাক্ষ করবেন, এখানকার মানুষ ধর্ম ভালোবাসে, তো সেটাকে আপনি তো অ্যাকনোলেজ করতেছেন না। তাহলে এটা কোন জায়গা থেকে আসলো? এটা কি সাম্য মানবিক মর্যাদার মধ্যে ছিল না? তারপরে কি আছে? আপনারা বলতেছেন আরেকটা যেটা আছে সোশ্যালিস্ট ইকোনমি। আপনার ইকোনমিক ক্ষেত্রে সোশ্যালিস্ট আন্ডারস্ট্যান্ডিংটা আপনার থাকবে, ঠিক আছে? তারপরে আপনি বলছেন ডেমোক্রেসি অফ হোয়াট? ডেমোক্রেসি অফ ওনার স্টাইল অফ ডেমোক্রেসি, যেটা আছে বেশি উন্নয়ন কম ডেমোক্রেসি, ভোট নাই। সো
এইটা ছিল ফান্ডামেন্টালস। এটার ভিত্তিতে আপনার সংবিধান তৈরি হয়েছে এবং এই সংবিধানকে একজনকে সামনে রেখে তৈরি করা হয়েছে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। কারণটা কি, এই সংবিধানের ফুললি পাওয়ার এখন পর্যন্ত যদি ধরেন প্রাইম মিনিস্টার ছাড়া কারো কোনো পাওয়ার নেই। প্রাইম মিনিস্টার ইজ আনকোয়েশ্চেনেবল ওয়ান। কারণটা কি, সবকিছু তার কনসার্ন নিয়ে করতে হয়। তাহলে একটা সংবিধান যদি গণতান্ত্রিক না হয়, তার সিস্টেমটা যদি ফ্লেক্সিবলি স্ট্রাকচার হয় এবং আদর্শগতভাবে এটা একটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়, আপনি এই সংবিধান দিয়ে বাংলাদেশকে সুন্দর মতো চালাতে পারবেন? কোন সেক্টর চালাবেন? একটা সেক্টরের কথা বলেন, সংবিধানে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, নিয়োগ প্রক্রিয়া। আচ্ছা, আপনি খালি এটুকু বলেন, আমরা ইনক্লুসিভ বাংলাদেশের কথা বললে ধর্মীয়ভাবে কি আমরা ইনক্লুসিভ হতে পেরেছি? অবশ্যই। আমরা দেখেন আমাদের প্রস্তাবনা খেয়াল করেন, প্রস্তাবনা হচ্ছে বহু ধর্মের বহু জাতির এই বাংলাদেশ, ঠিক আছে, সব ধর্মকে অ্যাড্রেস করব। আপনার কাছে কি মনে হয় ইন্ডিয়ার সাথে যদি কম্পারিজন করেন, বাংলাদেশের কোন হিন্দু, আমি আসলে খুব আফসোস করি মাঝে মাঝে, কেন বাংলাদেশে কোনো হিন্দু বলতে পারে আমার বাড়ির পরের বাড়ি এটা হিন্দু বাড়ি, ছোট থেকে বড় হয়েছি আমি, ছোট থেকে আমাদের ফ্যামিলি ধার্মিক এবং আমরা সবার সাথে সদর ফরজ, কোনোদিনও মনে হয় না যে হিন্দুকে একটা গালি দিতে হবে, কেউ বলতে পারবে না। কেন দিতে হবে, কি জন্য দিতে হবে? এটা বাংলাদেশের নেচারের সাথে যায় না। আপনি যতগুলো দাঙ্গার ইতিহাস পড়েন, আমি হিস্ট্রি মাস্টার্স করছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এই পরিমাণ দাঙ্গা কখনো হয় একবার হয়েছে নোয়াখালীতে, কোনো একটা রিয়াকশনে, ইন্ডিয়ার রিয়াকশনে। আপনি যত দাঙ্গা সব কলকাতা কেন্দ্রিক দেখবেন। আচ্ছা, তাহলে আপনি বাংলাদেশের মানুষ উগ্র না, বাংলাদেশের মানুষ কমিউনাল না, তাহলে আপনি কমিউনাল জিনিসটা আসলেন কই? আমি আসি আপনি যে 71 কে এই কনফ্লিক্টিং এ নিয়ে যাও। হ্যাঁ, যে কেন এটা আমি এটা ছোট করে দিতে বলবেন। এটা অনেক রকম আছে। অনেকে হতে পারে বলতেছে কি দ্বিতীয় স্বাধীনতা বলার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইস্যুটা আছে দ্বিতীয় স্বাধীনতা, সেকেন্ড রিপাবলিক। আমরা বলি সেকেন্ড রিপাবলিক, মানে বাংলাদেশকে ফ্রেশার স্টার্ট করা, কিভাবে যে স্পিরিটে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা বলে সোশ্যাল কন্ট্যাক্ট হয়। মনে করেন আপনার সাথে একটা মারামারি করার একটা কন্ট্যাক্টুয়াল জায়গায় আসলাম। যেমন এটা প্রথম হয়েছে আপনার 1600 কত সালের দিকে, প্রায় 30 বছর ওয়েস্টার্নরা যুদ্ধ করছে, করার পর ওরা নিজেরা মিলতে পারছে না। অর্থোডক্স, তারপরে কনজারভেটিভ ওনাদের যে খ্রিস্টান যে আছে, কোনোভাবেই মিলতেছে না আদর্শিকভাবে। মারামারি করবে একসাথে একটা জায়গায় আসলো যে ঠিক আছে আমরা তোমার এলাকায় তুমি ধরো পালন করো, আমার এলাকায় আমি করবো, একটা কম্প্যাক্ট করি। এরপরে এটাকে ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া বলা হয়। এরপরে তারা সারা পৃথিবী দখল করা শুরু করছে, কম্প্যাক্টে আসছে, একটা সোশ্যাল এগ্রিমেন্ট। ছোট করে বলবেন। আমার এই 71 আমার একটা এগ্রিমেন্ট দিছিল বাংলাদেশকে নতুন করে গড়ার, সেই এগ্রিমেন্টটা আমরা বাইপাস করে আমরা একটা দলীয় এজেন্ডা ঢুকিয়ে ফেলেছিলাম। ওটা বাংলাদেশের মানুষের কনস্টিটিউশন হয়নি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হয়নি। তাহলে আপনি 90 এসে সেম জিনিসটা করেছে, ডেমোক্রেটিক স্টাইলে যাবে, সে 3 রূপের রূপরেখাটা আমার হয়নি। আমরা 24 এসে সেম জিনিসে আসলাম, কিন্তু সেই জিনিসটাকে আমরা বাস্তবায়ন করতে পারলাম? তাহলে আপনাকে মানুষ যে আকাঙ্ক্ষাটা চায় সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। সুতরাং আচ্ছা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে বারবার দুইটা নাম্বার এক হয়ে যাচ্ছে না। আমাদের 71 এর সাথে 24 কোনো কনফ্লিক্টিং না। 47 এ ছিল এই অঞ্চলে বাঙালি মুসলমান অঞ্চলের মানে কি জমিদারি প্রথা বিলুপ্ত করে এই অঞ্চলের মানুষের স্বাধীনতা দেওয়া, তো সব হিন্দুরা এখানে জমি জমা ছিল। এখন এটা জমি জমা নেওয়ার পর এই যে আপনারা বলেন লেফটিস্টরা কেন খেপে যায়, লেফটিস্টদের সাথে আওয়ামী লীগের কানেকশন আছে। অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন, আমি একটু ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই। আপনি দুজন সংসদ সদস্যের কথাই শুনলেন এবং পার্সোনালি আপনার নিশ্চয়ই একটা পর্যবেক্ষণ আছে, সেটা আমি জানার চেষ্টা করব। তার আগে আপনি আমাদের এই স্টুডিও অতিথিকে কাউকে কিছু জানতে চান কিনা আপনার জায়গা থেকে আপনি অ্যাড্রেস করে বলতে পারেন। জি, যে অনেকে বলেছে এনসিপি বা জামাত ইসলামের অনেকে বলছে যে 72 সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এটি ঠিক না, মাটি দিতে হবে, এগুলো ঠিক না। আমি মনে করি যেখানে যেখানে সংশোধন করা দরকার সেখানে সংশোধন। ডক্টর আতিক মুজিব বলেন 72 সংবিধানের আরেকটা নাম হচ্ছে মুজিববাদ। না, এটি বলার সুযোগ আছে বলে আমি মনে করি, এটি বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। ভুল ত্রুটি অনেক আছে, বাট সেগুলো সংশোধন করা যেতে পারে। বাট তারপর তো মুজিবের মৃত্যুর পর তো বহুদিন কেটে গেছে, সেটা চেঞ্জ হয় না কেন? এগুলো এখন গণতন্ত্রের পক্ষের শক্তিগুলো ক্ষমতায় আছে, তারা পার্লামেন্টে বসে যে 11টি দল, তারা মিলেমিশে সংবিধানে যদি কোনো ভুল থাকে, যদি স্বৈরাচারী ধারা থাকে, যদি ফ্যাসিজমের বীজ থাকে, সেগুলো সবাই মিলে ঠিক করতে হবে। বাট সংবিধান ফেলে দিতে হবে, সংবিধানের মাটিতে পুঁতে ফেলতে হবে, এগুলো পলিটিক্যাল এগুলো তো বলবে ভাই, রেটরিক মন্তব্য এটা। আপনার তো পিওর জায়গা তো রিফর্ম। আচ্ছা, রিফর্ম দরকার বলে আমি মনে করি যদি ভুল ত্রুটি থাকে সেগুলো ঠিক করবে। বাট এগুলো বললে হয় কি, মানুষের মধ্যে এক ধরনের কি বলে যে দেশপ্রেমের ঘাটতি বোঝা যায়। এটি যাতে না বলে আমি সেই প্রত্যাশা করি। আচ্ছা, জনাব আখতারুজ্জামান বাচ্চু, একটা প্রশ্ন তো অনেকেই করতে চাচ্ছেন। আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বললেন 2 বছর পার হয়ে গেল, জুলাই জাদুঘর সেটা হলো না এবং 5 আগস্টের মধ্যে যদি না হয় তাহলে হয়তো মানুষ নিজেরাই সেই জাদুঘর তৈরি করে ফেলবে। কেন হলো না? মানে সরকার কি ভেবেছিল কিছু এটা নিয়ে? দেখেন, বক্তৃতা আর হলো বাস্তবতা দুটোর মধ্যে কিন্তু সবসময় একটা ফারাক থাকে। আপনি জুলাই জাদুঘর ওপেন করার জন্য সেখানে কমিটি আছে, সেই কমিটি কিন্তু তারপর সেখানে কাজ চলছে এবং সরকার কিন্তু বলেছে জুলাই জাদুঘর সেটা কার্য শেষে সেটা খুলে দেওয়া হবে। সুতরাং এটা নিয়ে তো মানে আলটিমেটাম বা এর জন্যে মানে কিছু নাই তো এটা। আর আপনি দেখবেন সংসদ অধিবেশনের পরে গত এই যে বাজেট অধিবেশনের পরে
জামাতের আমির সাহেব এসে কথা বলছেন, নাহিদ ইসলাম এসে কথা বলছেন, অনেক কিছুই তো মানে সংসদে মানে ফর্মাল যখন সংসদ অধিবেশন হয় তখনও সব কথাগুলি বলতে পারেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর দরজা কিন্তু সবার জন্য ওপেন। সংসদ অধিবেশনের পরেও কিন্তু ওনারা এসে কথা বলছেন। এটা আসলে বক্তৃতার জন্য বক্তৃতা আর কি। আমি মনে করি যে আসলে মানে এই জায়গায় তো আমরা সবাই একমত যে জুলাই জাদুঘর সেটা যে মুশকিলটা এটাই, মানে সরকার সব বিষয়ে একমত, কিন্তু বিরোধী দল কেন আসলে আস্থা পাচ্ছে না? তারা কেন বলছে যে সরকার চায় না? এটা সরকার বলছে কিন্তু অক্ষর অক্ষরে দাঁড়িয়ে কমা শুধু পার্থক্যটা আপনার খেয়াল করবেন। আপনি সংসদে বিরোধী দলের এক ধরনের বক্তব্য, আবার সংসদের বাইরে আরেক ধরনের বক্তব্য। ওনাদের নিজেদের বক্তব্যই তো মানে কন্ট্রাডিক্টরি হচ্ছে। যেরকম সারা জীবন বলে এসছেন এবং অলি আহমেদ সাহেবও বলে আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, কিন্তু জামাতের আমির সাহেব চট্টগ্রামে গিয়ে বললেন যে চট্টগ্রামের গর্বিত সন্তান এলডিপির সভাপতি অলি আহমেদ স্বাধীনতার ঘোষণা করেছেন। মানে এগুলো তো আমরা দেখছি, আমরা ওইদিকে যেতে চাই না। মানে আমরা তো এগুলো আসলে মানে কন্ট্রাডিক্টরি, দ্বিচারিতা, এই ধরনের মানে এই তো আমরা দেখছি বক্তব্যগুলো। আমরা চাই যে স্পিরিট একটু আগে আতিক মুজাহিদ এবং আমিও লাইনটা ছিল এরকম, পরে ওই রিভোল্ট দিয়ে জিনিসটাকে আবার ব্যাখ্যা তো যাই হোক, আমরা যে আতিক মুজাহিদ যে প্রত্যাশা কথা বলেছেন, আমিও বলেছি, আপনিও যেটা বিশ্বাস করেন যে জুলাইয়ের স্পিরিট এবং মুক্তিযুদ্ধের স্পিরিট নিয়ে এই সরকার উপর ভিত্তি করে এই সরকারটি জনকল্যাণে কাজ করবে, জনবান্ধব সরকার। আপনি দেখেন আপনি বলছেন, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগে, এই মাসখানেক আগে 11 দলের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স হচ্ছে। আমার মনে হয় এখানে ডক্টর আতিক মুজাহিদ হয়তো ছিলেন। জামাত আমির বিভিন্ন কথা বলছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। মিয়া গোলাম পরোয়ার তিনি তো বলেই দিচ্ছিলেন যে আসলে আর একটা অভ্যুত্থান চলে আসার সময় হয়েছে বা এরকম কিছু একটা। আমরা ধরে নিলাম সেটা রেটরিক মন্তব্য, কিন্তু এটা তো হার্ট ব্রেকিং যে জুলাইটাকে বারবার রেফারেন্স হিসেবে এনে আর একটা কিন্তু আসছে, এবার কিন্তু জয় না নিয়ে ঘরে ফিরবো না, তখন ব্যাপারটা হালকা হয়ে যায়। এটা মানে অবশ্যই হালকা হয়ে যায়। কারণ হলো যে এই যে জুলাইকে কথায় কথায় মানে এই যে যেরকম শেখ মুজিবের ডুগডুগি বাজিয়েছে, এই বাংলা রেকর্ড বাজিয়েছেন, এখন জুলাইকে মানে জুলাই কি ওই এটিএম আজহার সাহেবের ব্যক্তিগত পুঁজি? উনি কি ওর মানে জুলাইয়ের নাকি ধারক বাহক নাকি? আর যে রাজনৈতিক দল হিসেবে যদি আপনি ধরেন তাহলে বিএনপি সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি মানে শহীদ হয়েছে। আর আপনি রাজনীতির বাইরে যদি বলেন, সব শ্রেণী পেশার মানুষ। আমিও নিজেও, আমার বাসা বনশ্রী রামপুরা টিভি সেন্টারের পিছনে, আমি জুলাই অভ্যুত্থানে সক্রিয় কর্মী ছিলাম, আমার সন্তানও ছিল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। আমি দেখেছি আমার সামনে, চোখের সামনে। আমি আপনাকে বলি, আমার ছেলে 6-এ পড়ে, তখন 2 বছর আগে কিন্তু সে ক্লাস 4-এ পড়তো। আমার ছেলের বয়সী একজন আমার পাশে মারা গেছে। সে সব বয়সী ছোট বাচ্চারাও নেমে এসেছিল, সেই বাচ্চা আমার চোখের সামনে মারা গেছে। আমি এখন যখন মনে হয় আমি চোখে পানি ধরে রাখতে পারি না। আমার চোখের সামনে মারা গেছে সেই বাচ্চাটিকে একটা অটো, তখন ও সব যানবাহন বন্ধ ছিল, একটা অটো নিয়ে কয়েকজন নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। এমনকি আমি আরেকটা উদাহরণ দিই, আমি আপনাকে বলি যে বনশ্রীতে এভিনিউ রুট থেকে AK-47 গুলি করেছে। 5 নম্বর রোডের একটা দোকানের সামনে একটা লোক কাপড় ইস্ত্রি করতো, সেই লোকটি গুলি লেগে মারা গেছে। আমার হেলিকপ্টার থেকে আমাদের বাসার ছাদে গুলি করা হয়েছে। এমনকি আমি যে বাসায় পালিয়েছিলাম সেই বাসার মালিক রাজনীতি করেন না, উনি খুব হাজি মানুষ, বনশ্রী সেন্ট্রাল মসজিদের সেক্রেটারি ছিলেন। আমাকে না পেয়ে ওনাকে ধরে নিয়ে গেছেন, টিভি সেন্টারের নাশকতা মামলা দিয়েছিলেন। যদি 5ই আগস্ট যদি দেশ স্বাধীন না হতো তাহলে কিন্তু কত লাশ চোখের সামনে দেখেছি। এই দেশ আমরা বিশ্বাস করি যে 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 আমরা যা দেখেছি আমরা যেন সেটা বিলং করি, আমরা যেন অন করি, আমরা যেন ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে জুলাইকে ব্যবহার না করি। একদম। আসলে আমি একটু যোগ করতে চাই। আজকে যে বিএনপি সরকার গঠন করেছে, জামাত, বিরোধী দল, এনসিপিও আছে, এটি কিন্তু জুলাইয়ের কারণে, এটি যেন আমরা ভুলে না যাই। আমরা কিন্তু বারবার হতাশ হয়েছি। একটু আগে ডক্টর আতিক মুজাহিদ যেটি বললেন, 71 মুক্তিযুদ্ধের পরে আমাদের কিন্তু অনেক প্রত্যাশা ছিল। 71 মুক্তিযুদ্ধের মূল প্রত্যাশা ছিল একটা গণতান্ত্রিক দেশ হবে, সেই গণতন্ত্রকে কিন্তু হত্যা করা হয়েছিল। তারপর ধরুন গেল সেটা, তারপর ধরুন 90-এর যে গণ আন্দোলন, আমাদের অনেক প্রত্যাশা ছিল, আমরা কিন্তু কিছুই পাইনি। 90-এর গণ আন্দোলনের পর অনেক কিছু আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু কিছু পাইনি। তারপরে এবার আমরা সবচেয়ে বেশি আশা করেছি, এখনো করছি, যে আমরা যেন আর বঞ্চিত না হয়। মানুষ হতাশ হতে হতে কিন্তু মানুষ
হতাশ হয়ে যাচ্ছে। আমরা চাই যে এবার আমরা যে বাংলাদেশ চেয়েছি ওই নিখুঁত গণতন্ত্র আমরা না পাই, একটি মোটামুটি মানের গণতন্ত্র, দুর্নীতিমুক্ত একটি দেশ, এটি তো আমরা চাই যে মানুষের মানবাধিকার সংরক্ষিত হয়। এই যে কদিন ধরে দেখছি যে জেলখানায় বিভিন্ন দলের নেতাকর্মী মারা যাচ্ছে, এটা ঠিক না, এটা হওয়া ঠিক না। আমরা এটা চাই না, যে দলই করুক মানবাধিকারটা যেন সংরক্ষিত হয়, সেই একদম 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 একদম। এবং আসলে কারা জুলাই যোদ্ধা নিয়ে বিতর্ক তখনই উঠে যাবে যখন আখতারুজ্জামান বাচ্চুর মতো লোকেদের চোখে পানি থাকবে এই ঘটনাগুলো বলতে গিয়ে। এটা দেখলেই বোঝা যায় আসলে ইমোশনের জায়গাটা কেমন। কিন্তু